বিশেষ একটা বিজ্ঞপ্তি আমাদের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে আয়োজিত করা হয়েছে গল্প চয়ন 2022, একটি বিশেষ গল্প প্রতিযোগিতা। যারা যারা গল্প পাঠাতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে লিংক রেখে গেলাম। গল্প জমা দেওয়ার শেষ সময় 24শে আগস্ট 2022 পর্যন্ত। প্রেম একটা আলোর অপর রূপ। প্রেম শব্দটা শুনলেই মাথায় আসে কত নতুন নতুন রং, কত আবঝায় বিকেল, কত মধুর আলিঙ্গন। কিন্তু প্রতিটা আলোর নিচেই জমে থাকে অন্ধকার। যে অন্ধকারের বুক চিরে উঠে আসে কোনো এক অশরীরী আর্তনাদ। প্রতিটা রক্তবিন্দুকে শিহরিত করে সেই কান্না, সেই আর্তনাদ। বলে ওঠে সব মিথ্যে, কেবল পাপ, অরাজকতা। অন্ধকারের পথে চলতে চলতে আর প্রতিটা অপশক্তির সাথে লড়াই করে যে গল্পগুলো জিতে যায়, সেইগুলোরই তো বোধহয় নাম দেওয়া যায় সার্থক প্রেমের গল্প, তাই না? আজ আপনাদের শোনাবো সেরকমই একটি গল্প, লেখক সাত্যকী বসুর কলমে, একটি অলৌকিক প্রেমের গল্প, বিহু। আওয়াজটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। কারা যেন ফিসফাস করে কথা বলে চলেছে সারা ঘর জুড়ে। শুভ্র উঠে বসলো খাটে। কিসের আওয়াজ? ব্যাংকের ডেপুটি ম্যানেজার শুভ্রজ্যোতি পাল বদলি হয়ে ধূপগুড়ি ব্রাঞ্চে এসেছে দিন 15 হল। এই পাহাড়ের পাশের ছোট্ট মফস্বল বেশ মনে ধরেছে শুভ্রর। আশেপাশে পাহাড় নেই বটে, কিন্তু আকাশটা সর্বদাই যেন মেঘলা হয়ে থাকে এখানে। সর্বদাই বাতাসে ভেসে বেড়ায় সোঁদা গন্ধ। আবার কখনো মন খারাপ করে বৃষ্টি নামে ঝমঝমিয়ে। কখনো খেলা করে আকাশ, আবার কখনো বৃষ্টির দাপাদাপি। আর আছে খুব কাছে দিয়ে বয়ে চলা এক নদী। নদীর চরে বিস্তৃত পাথুরে জমি। সেই পাথুরে জমিতে হেঁটে হেঁটে আর নদীর অসামান্য সৌন্দর্য উপভোগ করতে করতে কাটিয়ে দেওয়া যায় যুগের পর যুগ। শুভ্র এইখানে একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টারের বাড়িতে ভাড়াটে হিসেবে উঠেছে। সবই হলো, কিন্তু এত রাতে কিসের শব্দ? এতদিন তো কোনো শব্দ হয়নি। তবে কি কোনো জন্তু জানোয়ার ঘরে ঢুকলো? কিন্তু ঢুকবেই বা কেমন করে? পাকা বাড়ি, ভাঙাচোরাও না, আর এখান থেকে জঙ্গলটাও বেশ দূরে। আর সে আছেও এই দোতলায়। নিচের তলাটায় মাস্টারমশাই সকাল সন্ধে টিউশন পড়ান। এই বাড়িতে তিনি থাকেন না, থাকেন পাশের একটা বাড়িতে। হিসেব বলছে শুভ্র এখন একাই এ বাড়িতে। এবার শুভ্রর কানে শব্দটা বেশ জোরে শোনালো। কেউ যেন মাদল বাজাচ্ছে। শুভ্র বিষয়টা বুঝতে পেরে নিজের প্রতি নিজেই হাসল। কাছেই সাঁওতাল পল্লী, কোনো বিয়ে টিয়ে আছে হয়তো, আরও কিনা। এত রাতে শেষে ভাবলো ভূত ঢুকেছে। নিজের মনে মনে হেসে বিছানা থেকে নামলো শুভ্র। নিজেকে নিজেই বলল, বয়স তো বছর 25 হলো, এবারে বিয়েটা করো জানাব, না হলে তো এই ভূত প্রেত একা একা ভয় পেতেই হবে। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো শুভ্র। যেভাবে ঘুমটা ভেঙেছে, একটা সিগারেট না খেলে। পকেট থেকে সিগারেটটা বের করে ধরাতে যাবে, বাইরের দিকে তাকিয়ে বুকটা যেন শূন্য হয়ে গেল শুভ্রর। শিরদাঁড়া বেয়ে যেন কেউ হরহর করে ঢেলে দিল বরফ জল। শুভ্র অবাক হয়ে দেখল, প্রায় শূন্যে ভেসে ওকে একটা নারী মূর্তি। একটা কাপড় জড়িয়ে আছে তার সারা দেহে। মাথার উপর তার কিলবিলিয়ে খেলছে এক দল যেন নরকের জীবজন্তু। তার চোখের নীল আলো আর বিভৎস মুখের ফাঁক দিয়ে যেন হালকা বেরিয়ে আসছে আগুনের স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক এই দোতলার বারান্দার দিকে। দোতলার বারান্দার দিকে বললে ভুল হবে, তাকিয়ে আছে সে একেবারে শুভ্রর দিকে। সনসনিয়ে হাওয়া দিচ্ছে চারিদিকে, এত হাওয়া যে পারলে শুভ্রকে উড়িয়ে নিয়ে যায়। সেই হাওয়ায় বিষোদাগার যেন স্বয়ং মৃত্যুকে আহ্বান করছে। সেই মূর্তি শুভ্রকে লক্ষ্য করে শব্দ করছে হিস হিস শব্দে।
ঠিক যেন শিকারী সাপ নিজের মুখের সামনে শিকার পেয়েছে। প্রচণ্ড ভয় পেল সে। শুভ্র এই ভয়াবহতায় প্রায় অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিল মাটিতে, কিন্তু কোনো রকমে টলতে টলতে ঘরে এসে দরজাটা খিল দিয়ে দিল সে। মাটিতে আছড়ে পড়তে পড়তে সে শুনতে পেল শব্দটা। দু চোখ জুড়ে এক অন্ধকার নেমে এলো তার। শুভ্র লুটিয়ে পড়ল মাটিতে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তার, এক ঝাঁক আলো এসে পড়েছে শুভ্রর চোখে মুখে। তার মনে পড়ে গেল গত রাতের সমস্ত কথা। সে চারিদিকে দেখল আর নিজেকে আবিষ্কার করল বিছানায়। কিন্তু সে বিছানায় এলো কেমন করে? তার যতদূর মনে পড়ছে সে তো মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। তবে বিছানাটাও এত পরিপাটি হলো কিভাবে? একটা অবসন্নতায় যখন সে বিছানা ছাড়তে যাবে তখন নিচ থেকে মাস্টার মশাইয়ের গলার শব্দ শুনে মুখে ব্রাশ দিয়ে দরজা খুলে দেখে মাস্টার মশাই এসেছেন, সঙ্গে বছর 20-এর এক সাঁওতাল মেয়ে। তাকে দেখে তিনি বললেন, এই যে শুভ্র, এই দেখো, তুমি কাজের লোক খুঁজছিলে তো? এই দেখো এনেছি। এ খুব ভালো মেয়ে, বুঝলে? এর নাম হলো বিহু। শুভ্র কিচ্ছু বলল না। দাঁত মাজতে মাজতে কেমন যেন উদাস হয়ে পড়ল। সেই দেখে মাস্টারমশাই আবার বললেন, কি হলো হে? হ্যাঁ, তোমার শরীর গতি খারাপ নাকি? শুভ্র কিছুটা থুতু পাশে ফেলে বলল, আগে না মাস্টার মশাই, তবুও কিরকম কি নেবে যদি বলেন, কিছুটা ধারণা যদি দেন আমাকে ভালো হয় আর কি। সে তোমার যা মনে হয় তাই দিও। সারাদিন তোমার এখানেই থাকবে, তুমি চাইলে রাতেও থাকতে পারে। আসলে হয়েছে কি জানো তো, ওর মা বাবা কেউ নেই তো। সারাদিন মামির মুখ ঝামটা লাথি ঝাঁটা খেয়ে খেয়ে। মাস্টারমশাইয়ের কথা শেষ হলো না। শুভ্র বিহুকে জিজ্ঞেস করল, তা পড়াশোনা কিছু জানো? বিহু লজ্জায় মাথা নিচু করে পাটা মাটিতে ঘষতে ঘষতে বলল, আগে বাবু, ক্লাস 10 অবধি পড়েছি। বাহ, মাধ্যমিক পাস? না না বাবু, পরীক্ষা দুটো দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। এবার প্রশ্নটা শুভ্র মাস্টারমশাইকে করল। মাস্টার মশাই, ওর বিয়ে হয়নি যে এখনো? মাস্টারমশাই চোখের চশমাটা ভালো করে মুছে নিয়ে বললেন, আসলে কি জানো তো, ওর বাবা ভূষণ আমারই কিসের ছিল। কি হয়েছে, ওই ক্লাস 10-এর পরীক্ষা যখন দিচ্ছে বিহু, ওদের একটা পরবের দিনে রেল লাইনের ওপারে মাঠে জড়ো হয়েছিল ওরা। তো সেইখান থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ওর বাবা মা আরো অনেকে মারা যায়। প্ল্যাটফর্ম নেই তো কাছে, বা গেটও নেই, তাই ট্রেন হর্ন না দিয়েই অনেকটা চলে আসে। আর যতক্ষণে হর্ন দিয়েছে ততক্ষণে সব শেষ। তো ওর বাবার কাঠাখানেক জমিও ছিল। বিহু তখন ছোট মেয়ে, তাই যা হয় আর কি, যে সব ওর কাকারা নিয়ে নিয়েছে। আসলে ও সাঁওতাল মেয়ে হলেও অন্যরকম, একটু চুপচাপ। তবে হ্যাঁ, কাজে কর্মে কিন্তু মেয়েটার ভারী মন। বেচারি অসহায় হয়ে মামা মামির কাছে ছিল। এই মামির অত্যাচারে মেয়েটি রীতিমতো অতিষ্ঠ, বুঝলে? এই ওর মামি কি সব তন্ত্র মন্ত্র করে, যাকে বলে সাংঘাতিক মহিলা। তো যাকে সেসব কথা এখন থাক। তুমি তো জানো যে আমার ঘরে মেনদা আছে, তাই ওকে রাখতে পারিনি। আর এখন যা দেশের অবস্থা, দুটো কাজের লোক আমি তো পারি না। এদিকে আবার এ বেচারি মামির লাথি ঝাঁটা খেয়ে। তো যাকে যাক, সেসব কথা থাক। আচ্ছা, তুমি বলো তো যে তাহলে ও তাহলে কি করবে? যে রাতে ফিরে যাবে নাকি? মাস্টারমশাইয়ের কথা শেষ হলো না। শুভ্র বলল, সমর্থ মেয়ে, আমি নতুন এসেছি এখানে, কে কি বলে। রাতে আপনার বাড়িতে থাকলে কোনো অসুবিধা হবে? না না, ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি বরং এক কাজ করো, বুঝলে, যে তুমি প্রতিদিন ওর কাজ হলে
একটু আমার বাড়ি অব্দি ওকে এগিয়ে দিও। আর ও হ্যাঁ শোন বিহু, তোকেও বলে রাখি যে রোজ রাতে বাবুকে খেতে দিয়ে নিজে খেয়ে নিয়ে বাবুকে একটু এগিয়ে দিতে বলবি। ঠিক আছে? বিহু হার নাড়ে। শুভ্র এবারে যেন চমকে উঠল। এটার কথা তো তার মোটেই মনে ছিল না। কালকে যখন ও নদীর ধারে বেড়াতে গিয়েছিল, নদীর চড়ার দিকে নামতে গিয়েও পাথরের আড়ালেই মূর্তিটা খুঁজে পায়। চকচকে কোনো ধাতব মূর্তি, লম্বায় ইঞ্চি 10, মাথার উপরে এক দল কুণ্ডলি পাকানো, ফুলের মতো সুন্দর। চোখ দুটো এতটুকুর মধ্যেও কেমন যেন টানা টানা, দুটো হাতে কি যেন ধরে রয়েছে, স্পষ্ট বোঝা না গেলেও আঁচলের কুঁচির মতো। পায়ের তলাতেও মাথার মতো কুণ্ডলি পাকানো ফুলের ন্যায়। ও এই মূর্তিটা কুড়িয়ে এনেছে কারণ সে ওটা দেখার পর বুঝতে পেরেছে, আর যাই হোক, এই মূর্তির ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই মূর্তি পুরাতত্ত্ববিদের হাতে তুলে দিতে চায়, যদি কোনো গবেষণার প্রয়োজন হয়। কিছুটা আনমনা হয়ে পড়েছিল শুভ্র। সম্বিত ফিরল তার মাস্টার মশাইয়ের গলার শব্দে। এটা কি শুভ্র? সে সবটাই বলল। শুনে মাস্টার মশাই বললেন, দেখো, যা ভালো বুঝো করো, কিন্তু আমার মনে হয় এসব জিনিস বাড়িতে রাখাটা ঠিক না। তুই বরং এক কাজ করো শুভ্র, অফিস শেষ করে আজ না হয় পুলিশ স্টেশনে মূর্তিটাকে দিয়ে এসো, কেমন? আমার মনে হয় সেটাই বোধহয় ভালো হয়। শুভ্র মাথা নাড়ল। বাড়ির ভিতরে আসতেই দেখল ওর বেসিনের কাছে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বিহু। ওকে বলল, বাবু, দুধ চা দেবো না লিকার চা? বিহুকে মুখ ধুতে ধুতে শুভ্র বলল, হ্যাঁ, দুধ চা দাও, আর হ্যাঁ তুমিও নিও। এমন সময় মেয়েটার ওপর চোখ পড়ল শুভ্রর। আদিবাসীদের শ্যামা মেয়ে বিহু, চোখ দুটো টানা টানা, ঠিক যেন কাজল দিয়েছে। খোলা চুল ঢেউ খেলছে পিঠ অব্দি, হাতের গড়ন পায়ের গড়ন সবটাই যেন ঈশ্বর ভরে দিয়েছেন তাকে। একটা লজ্জা আপাত মস্তক কোনো দুষ্ট ঢেউয়ের মতো খেলছে ওর সারা শরীরে। সেখান থেকে ওর অনন্ত যৌবন যেন একটু একটু করে ধরা দিতে চায় শুভ্রকে। বাবু, কি দেখছো? শুভ্র চমকে উঠল, কিন্তু চটপট উত্তর দিল, তোমাকে। কি সুন্দর তুমি। বিহু খিলখিলিয়ে হেসে চলে গেল রান্নাঘরে। যেন কি একটা সুমিষ্ট বাতাস হাসতে হাসতে খেলতে খেলতে চলে গেল ওর সাথে। শুভ্র ঘরে গিয়ে বসতেই সঙ্গে সঙ্গে চা নিয়ে এলো বিহু। বেশ চটফটে তো তুমি, তো তোমার চাটাও নিয়ে এসো না, বসে একসাথে খাবো, একটু গল্প করবো। যেটুকু সময় এখানে থাকি সেটুকু সময় তো আর কারোর সাথে কথা বলার লোক পাই না। শুভ্রর কথা শেষ হলো না, বিহু ঘর ছেড়ে বেরিয়ে গেল। এতক্ষণে গন্ধটা নাকে লাগলো শুভ্রর। বিহু কিছু একটা তেল ব্যবহার করে, যার গন্ধে ঘর মোহ মোহ করছে। বিহু ওর চাটা নিয়ে এসে মেঝেতে বসতে গেলে শুভ্র বলল, আহা, চেয়ারে বসো না। বাধ্য মেয়ের মতো চেয়ারেই বসলো বিহু। শুভ্র বলল, খুব কষ্ট না তোমার? জানো, আমারও বাবা মা নেই। শুভ্রর বাবা মাও মারা গেছেন তখন শুভ্রর বয়স বছর 10। কাকা কাকিমা তাকে বাড়ি থেকে বের করে দেয়। পথে পথে ঘুরতে ঘুরতে শুভ্রকে পায় কিছু সন্ন্যাসীরা। তারাই তাদের আশ্রমে লেখাপড়া শিখিয়ে শুভ্রকে মানুষ করেছেন। শুভ্রর জীবন ওর কাছে ওর আদর্শ। তারপর ধীরে ধীরে উচ্চতর শিক্ষা, সেখান থেকে চাকরি। সে মিশনের আদর্শে এমনভাবে বড় হয়েছে যে কোনো উঁচু নিচু ভেদাভেদ জাতের বিচারণ নেই। শুভ্রর এই কথা শুনে বিহু মাথা নেড়ে বলল, কি করব বাবু? হুম, বাবু বলবে না। আজ থেকে আমি তোমার বন্ধু, তুমি আমার নাম ধরেই ডেকো। বিহুর ঠোঁট দিয়ে এক অপার্থিব সুন্দর হাসি খেলে যায়। মাথা নেড়ে লজ্জা মাখানো গলায় উত্তর দেয়, না না, তা হয় নাকি? শুভ্র বেশ কড়া সুরে উত্তর দেয়, আমি বলছি, বলো বলছি, ধরো এটা আমার আদেশ।
বিহু তাতে ঠোঁটটা কামড়ে মাথা নামিয়ে ঘাড় নাড়ে। তবে বলো। কি নাম আপনার? জানি না তো। শুভ্র হেসে বলে, আমার নাম শুভ্র। আর বন্ধুকে কেউ আপনি বলে না, তুমি বলে, বুঝলে? এবারে একদম মাথা তুলে শুভ্রর চোখে চোখ রেখে বিহু বলে, কি খাবে শুভ্র, বলো। শুভ্র রীতিমতো চমকে গিয়ে হেসে উঠে জবাব দেয়, তোমার যেটা ভালো মনে হয়, আজ তোমার বন্ধুকে সেটাই খাওয়াও দেখি। শুভ্র তৈরি হতে লাগলো অফিসের জন্য। স্নান সেরে নিয়ে খাবার টেবিলে এসে সে তো অবাক। অনেক কিছু রান্না করেছে বিহু। ভাত, মাছের ঝাল, মিষ্টি কুমড়োর তরকারি, বড়ির ঝাল। মা বাবার যত্ন পায়নি সে বহুদিন। এমন খাবারের সৌভাগ্য তার খুব একটা হয় না। অনেক দিন পর বেশ তৃপ্তি করে খেলো শুভ্র। বিহুকে বাড়ির সব কিছু গুছিয়ে দিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিল শুভ্র। পথে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখে তিনি বললেন, কি রে শুভ্র, কি খবর? বিহুর রান্না বান্না সব ঠিক ছিল তো? শুভ্র ঘাড় নেড়ে মাস্টার মশাইকে বলল, হ্যাঁ, সবই ঠিক ছিল। খুব পছন্দ হয়েছে বিহুকে আমার। মাস্টার মশাই হেসে বিদায় দিলেন শুভ্রকে। কিন্তু আজ সারাদিন এক অদ্ভুত অবসন্নতা তার সারা শরীর জুড়ে আচ্ছন্ন করে রাখল। একটাই প্রশ্ন কেবল ঘুরপাক খেতে লাগলো শুভ্রর মাথায়, বিহু এত সুন্দর কেন? বিহু, বিহু আর বিহু। তবে কি শুভ্রর মনে ধরল বিহুকে? এত আচ্ছন্নতা। শুভ্র প্রায় ভুলেই গেল গত রাতের সমস্ত ভয়াবহতা। সকালটা বেশ ভালো কাটলেও সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে বিহু বাইরেটা বসে মুখটা থমথমে। এমনিতেই শুভ্রর বাড়ি ফিরতে সন্ধ্যা হয়, কারণ একজন ব্রাঞ্চ ম্যানেজারের কাজের চাপের কথা অজানা নয়। সে বিহুকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি গো, এখানে এমনভাবে বসে আছো কেন? বিহু কোনো উত্তর দেয় না। শুভ্র ওর ভঙ্গি দেখে বুঝতে পারে হয়তো ভিতরে গিয়ে বলবে। পায়ে পায়ে ওপরের তলার দালানে এসে বিহু শুভ্রকে বলে, তুমি তুমি যে মূর্তিটা এনেছ ওটা ভালো নয়। ওটা তুমি ফেলে দাও। কেন বলো তো? ও মূর্তি আমি চিনি। ও ও মোমলির মূর্তি। ও ভালো না। কিন্তু কেন? দেখো দেখো, তুমি যা বলবে আমি তাই করব, যা চাইবে আমি তাই দেব, কিন্তু কিন্তু মূর্তিটা তুমি ফেলে দাও, তারপর আমি তোমাকে সব বলবো। বিহুর চোখে মুখে ভয়ের ছাপ শুভ্র খেয়াল করে। প্রচণ্ড ভয়ে তিরতির করে কাঁপছে ওর ঠোঁট। শুভ্র নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে মূর্তিটা পুলিশের কাছে না হয়। না না, তুমি ওরকম করো না। যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে এসো দয়া করে। কিন্তু কেন, কেন তুমি এমন করছো? কারণ আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। কথাটা বলেই মাথাটা নামিয়ে নেয় বিহু। শুভ্র বুঝতে পারে বিহুও তার মতো করেই ওকে চেয়েছে। শুভ্র লক্ষ্য করে বিহুর সারা শরীরে সেই লজ্জার ধারা প্রবাহ বইছে আবারও। শুভ্র বিহুর কাঁধে হাত রেখে বলে, বেশ, তাই হবে। কিন্তু কেন, প্লিজ তুমি আমাকে বলবে? বিহু মাথা নামিয়ে উত্তর দিতে শুরু করে। দুপুরে তখন ভাত খেতে বসেছি ওপরে রান্নাঘরে, দেখি কোথা থেকে হঠাৎ ঝড় উঠল। আমি দৌড়ে জানলাগুলো বন্ধ করে আবার খেতে বসতে যাব, এসে দেখি। কথাগুলো বলতে বলতে বিহু মুখে হাত দিয়ে ঢেকে ফেলে। আবার বলে, দেখি বাংলা দেবী ভাত খাচ্ছে, ছড়িয়ে ছিটে খাচ্ছে, আর আর পোষা যত সব পোকামাকড় ভিড় করেছে আশেপাশে। আমি তো সেই সব দেখে শুনে চিৎকার করে উঠেছি। বাংলা দেবী আমার দিকে চাইলেন। উফ, কি সেই ভয়ানক রূপ! আমি আর বলতে পারছি না। তুমি যাও, ওই মূর্তিটা যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। তারপর তারপর কি হলো? আমি আমি বাইরে গেলাম, গিয়ে দেখি কোথায় ঝড়, কোথায় কি, খটখটে শুকনো সব। তারপর আমার চোখ পড়লো এই মূর্তিটার দিকে, যেটা নিয়ে
তুমি আর মাস্টারমশাই কথা বলছিলে, তখন খেয়াল করিনি, কিন্তু এখন দেখে সব বুঝতে পারলাম। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আর সেই থেকে তুমি বাইরেই বসে আছো নাকি? বিহু মাথা নাড়ল। শুভ্র ব্যস্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওটা যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই দিয়ে আসছি। শুভ্র এই মুহূর্তে বিহুর কথাকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করল। সে চটজলদি জামা কাপড় বদলে নিচে এলো। মূর্তিটার সামনে দাঁড়াতেই আধো আলো আর ছায়ায় ঘেরা গা ছমছমে পরিবেশে যেন এক শিহরণ খেলে গেল তার সারা শরীর জুড়ে। কোনো এক প্রাচীন যুগ থেকে উঠে আসা আবেশ ছড়িয়ে রয়েছে মূর্তিটার সারা শরীর জুড়ে। এক অদ্ভুত গন্ধ আর নীরবতা গ্রাস করছে প্রতি মুহূর্তে। কিন্তু কেন এমন হচ্ছে যা কিছুর ব্যাখ্যা আজ আর শুভ্রর কাছে নেই। শুভ্র কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল। মূর্তিটাকে তুলতে যাবে এমন সময় আরও এক আশ্চর্য জিনিস দেখে সে শিউরে উঠল। ছোট্ট মূর্তিটার দুটো চোখ যেন জ্বলে উঠেছে। অদ্ভুত সেই সবুজাভ আলোর শিখা। গতকাল রাতে যে চোখ সে দেখেছিল ঠিক তেমনটা। মূর্তিটা তুলতে গিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সে খানিকক্ষণ চিন্তা করল, কিন্তু পুনরায় বিহুর কথা ভেবে সে মূর্তিটাকে নিজের সঙ্গে নিয়ে রওনা দিল নদীর চরের দিকে, যেখানে সে মূর্তিটা খুঁজে পেয়েছিল। সন্ধ্যা নেমেছে বেশ খানিকক্ষণ আগে। সন্ধ্যায় কোনো সদ্য বেরোনো রাতচরা পাখির ডাকে মুখরিত নদীর আশেপাশে। কুলকুল শব্দে বয়ে যাচ্ছে নদী, আর ঠান্ডা হাওয়া স্পর্শ করছে তাকে। সে একবার চাইল মূর্তিটার দিকে। না, কোনো অস্বাভাবিক কিছু তো দেখতে পাচ্ছে না, তবে চাঁদের স্মিত আলোয় বড় সুন্দর লাগছে মূর্তিটাকে। কোনো এক দুর্লভ চকচকে ধাতু অথবা পাথরের তৈরি সে মূর্তি। যাই হোক, তবুও শুভ্র আজ এখানেই রেখে যাবে মূর্তিটাকে। গতকাল রাতের সেই বিভীষিকা আর বিহুর কথা শুনে মনে হচ্ছে এই মূর্তিটাই বোধহয় দায়ী এই সবের জন্য। সে এগোতে লাগলো নদীর চরের দিকে, ধীর পায়ে, অথচ এখানে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর। অন্ধকারে হোঁচট খেয়ে পড়লে বিপদে পড়তে হবে। যদিও বিহু সঙ্গে আসতে চেয়েছিল, শুভ্র নিষেধ করেছে। শুভ্র পকেট থেকে মোবাইল ফোন বের করে ফ্ল্যাশ জ্বালালো। এমনিতে তার ফ্ল্যাশের আলো তীব্র, তবুও এই নদীর চরে গভীর নিশ্ছিদ্র অন্ধকারে সেই আলো ফিকে হয়ে রয়েছে। অনেক কষ্টে পা মেপে মেপে সে এগিয়ে গেল সেই পাথরটার দিকে। সেখানে সে খুঁজে পেয়েছিল সেই মূর্তিটা, কিন্তু একটু এগোতেই সে চমকে দাঁড়িয়ে পড়ল। ওকে, হ্যাঁ, সেই পাথরটাই তো যেখান থেকে মূর্তিটা সে গতকাল পেয়েছিল। একটা মেয়ে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুভ্র ফ্ল্যাশ লাইটটা উঁচু করে ধরল। না, সে মূর্তির মধ্যে কোনো হেলদোল নেই। সে সাহস করে আর একটু এগিয়ে গিয়ে বেশ জোরে ডাকল, কে কে ওখানে? মূর্তিটা ঘুরে দাঁড়ালো শুভ্রর দিকে। এ কি, এ তো বিহু। শুভ্র অবাক হয়ে বলল, এ কি, তোমাকে নাচতে না করলাম আমি? বিহু এবার কাতর কণ্ঠে বলল, বাবু, তোমার ঘরে যে মেয়েটা আছে ও বিউ লয় বাবু, ও বিউ লয়। বিউ আমি তোমার বিউ। অবাক হয়ে গেল শুভ্র। বিহু তো স্পষ্ট কথা বলে, তার কথায় তো কোনো টান নেই। তবে এ কে? কে এমন করে ডাকলো তাকে? কে বলছে তাকে এসব? শুভ্রর একটা মন তাকে জোরে জোরে বলতে লাগলো, এটা বিপদ, প্রচণ্ড বিপদ, পালাতেই হবে। সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ঝড় উঠল সনসনিয়ে। প্রচণ্ড হাওয়া আর তীব্র দাপটে সব যেন ওলট পালট হয়ে যেতে লাগলো। সে স্পষ্ট দেখতে পেল বিহু যেন দূরে সরে যাচ্ছে আর তাকে চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। সে সামনে এগোতে চাইল, কিন্তু তাকে তার মন, চেতনা সবকিছু যেন ক্রমশ টানছে পাড়ের দিকে। কোন দিকে কি হয়েছে সে জানে না। ঝড় উঠেছে নাকি বাজ পড়ছে মুহূর্তে মুহূর্তে, নাকি দূরে বৃষ্টি নেমেছে সে খেয়াল তার আর নেই এই মুহূর্তে। বাহ্যিক জ্ঞান হারা হয়ে সে দৌড়তে লাগলো। কোন দিকে জানে না, কোথায় যাবে সেও তা জানে না।
শুধু দৌড়াচ্ছে। হঠাৎ কোনো কিছুর সাথে প্রচণ্ড ধাক্কায় সে আছড়ে পড়ল মাটিতে। জ্ঞান হারানোর আগে সে দেখতে পেল নীল আলোয় বিহুর মূর্তি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাচ্ছে বাতাসে প্রান্তরে। সে চিৎকার করে বলল, বিহু! যখন চোখ খুলল তখন দেখতে পেল সে নিজের ঘরে শুয়ে। মাথায় প্রচণ্ড ব্যথা, আর অনেকে অপেক্ষা করছে তার চোখ খোলার জন্য। সে ধীরে ধীরে চোখ খুলতেই মাস্টারমশাই বললেন, এই তো শুভ্রর জ্ঞান ফিরেছে। শুভ্র, শুভ্র, এদিকে তাকাও। হ্যাঁ, তুমি এত রাতে নদীর চরে কি করছিলে? হ্যাঁ? শুভ্রর গলা শুকিয়ে আসছিল। সে কেবল বলল, জল জল। এইটুকুই বলতে পারল, আর কিচ্ছু বলতে পারল না। খানিকটা জল ঢকঢক করে খেয়ে সে বলল, ওই মূর্তিটা। মাস্টারমশাই শুভ্রর কথাটা এইখানেই থামিয়ে দিয়ে বললেন, শোনো বাবা, শোনো, ওই কথা আমাকে বিহু বলেছে, কিন্তু বিহু? বিহু কোথায়? ও ও ও ঠিক আছে তো? হ্যাঁ, ও তো ঠিকই আছে, কিন্তু মাস্টারমশাই, ওই ওই মূর্তিটা? সেটাই তো আশ্চর্যের কথা শুভ্র। তুমি তো ওটাই রাখতে গিয়েছিলে নদীর চরে, মানে সে কথাই তো আমাকে বিহু বলল, কিন্তু এখন তো দেখছি তুমি সেটা না নিয়েই চলে গিয়েছিলে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তুমি গিয়েছিলে কেন? হ্যাঁ? শুভ্রর মাথাটা বেশ যন্ত্রণা করছিল, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। সে বলল, আপনারা একটু যান, আমি একটু বিশ্রাম নিতে চাই। ভাগ্যিস কানাই ছিপ হাতে রাতে মাছ ধরতে গিয়েছিল, না হলে যে কি হতো ভগবান জানে। এই বিহু, দাদাবাবুকে একটু গরম দুধ দে তো, ঘরে আছে? বিহু ঘাড় নেড়ে ঘর থেকে চলে গেল, আর অন্য সকলেও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র চোখ বুজে শুয়ে রইল। দুধটা নাও। গলাটা শুনে চোখ খুলে বিহুর মুখের দিকে তাকাতে শুভ্র দেখতে পেল ওর চোখের কোণে জল। শুভ্র ওর হাত থেকে দুধটা নিয়ে বলল, কি হয়েছে বলো তো? কাঁদছো কেন? আমার জন্য তোমাকে বিপদে পড়তে হলো। শুভ্র উঠে বসে দুধে এক চুমুক দিয়ে বলল, তুমি কি আমার পিছু পিছু নদীর ধারে গিয়েছিলে? এবার যেন মুখটা শুকিয়ে গেল বিহুর। না তো, কি দেখেছো তুমি? কি দেখেছো আমাকে বলো। শুভ্র সবটা বলল বিহুকে। বিহু সব শুনে থমথমে গলায় বলল, ওই মাংলা জাল ছড়িয়েছে ওই শয়তানি। আহা, কি যাতা বকছো বলো তো? কি যাতা বকছো? কে কে ওই মংলা? বিহু চোখের জল মুছে বলল, মাংলা আমাদের দেবী। এই অঞ্চলে বাংলার প্রকোপে মানুষ ভয়ে ভয়ে থাকে। দেবী জাগ্রত হলে বলি চায়, শুধু বলি চায়। কিন্তু এই ধরনের ভয়ঙ্কর দেবীর পুজো মানুষ কেন করে? আমাদের সমাজে কোনো বিয়েওয়ালা মেয়ের পেট না হলে বাংলা দেবীর পুজো করে। কোনো মরদ তার পছন্দের মেয়েকে না পেলে এই দেবীর পুজো করে। আর এই ডাইনিকে অন্যের ছেলে চুরি করে নিয়ে বলি দেয়। তোমাদের কালা জাদু হয় না, এই আমাদের সমাজে কালা জাদুর মতোই। তুমি ওই মূর্তি এনে বড্ড ভুল করেছো, ভীষণ ভুল করেছো তুমি। তাহলে এর উপায়? বিহু মুখের উপর হাত রেখে কিছু একটা ভাবতে ভাবতে উত্তর দিল, মোড়ল দাদু। হ্যাঁ হ্যাঁ, আমাদের মোড়ল দাদু এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে। কোথায় পাওয়া যাবে তাকে? আজ রাতেই যাবে নাকি? কালকে সকালে আমি গিয়ে জেনে আসবো সবটা। আমিও যাব। কাল ডে অফ নেব, মানে ছুটি নেব আর কি। শরীরটা বড় খারাপ হলো আজ রাতটা আমি এই বাড়িতেই থেকে যাই না। তোমার কখন কি লাগে
বেশ, তুমি না হয় পাশের ঘরে থেকো। সেই রাতে শুভ্রকে বিছানাতেই খাবার দিয়ে গেল বিহু। রুটি, সবজি, ডিমের তরকারি। মেয়েটার হাতের রান্না কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। শুভ্র খেতে খেতেই বাইরে যেন বৃষ্টি নামলো আকাশ ভেঙে। বিহুকে জিজ্ঞেস করলো, এখানে বৃষ্টি হলে কি লোডশেডিং হয়? না না, সেভাবে হয়নি দিকটায়। শুভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। আগে যেখানে ওর পোস্টিং ছিল সেখানে প্রায়শই কারেন্ট যেত। এখানে গতকাল থেকে যা শুরু হয়েছে তাতে করে কারেন্ট গেলে প্রাণটা বোধহয় হাতেই চলে আসতো। তবুও ভালো। খাওয়া শেষে বিহু শুভ্রের বিছানাটা গুছিয়ে দিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল শুভ্রর। হ্যালো শুভ্র, হ্যাঁ বলছি যে ওয়েদারের যা কন্ডিশন দেখছি, বিহুকে কি আজ এখানে পাঠাবে? না মাস্টার মশাই, বৃষ্টি যা নেমেছে তাতে করে ও এখানেই থাক। বেশ, তবে সাবধানে থেকো কেমন? রাখছি। বিছানায় শোয়ার কিছুক্ষণ পরেই দু চোখে ঘুম যেন জড়িয়ে এলো শুভ্রর। খানিক পরে সে যেন শুনতে পেল কেউ তাকে ডাকছে। এ কি, এ তো বিহুর গলা। শুভ্র অসুস্থ শরীর নিয়েই দৌড়ে নামলো বিছানা থেকে। এক ছুটে দরজা খুলে বাইরে আসতেই শুনতে পেল নিচ থেকে কাতর গলায় বিহু ওকে ডাকছে। দৌড়ে নিচে গেল অন্ধকারে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে নামতে নামতে বেশ কয়েকবার হোঁচটও খেল। কিন্তু এখন বিহুকে বাঁচানোটাই শুভ্রর এক এবং একমাত্র উদ্দেশ্য। নিচে নেমে দেখে যেখানে মূর্তিটা ছিল সেখানে মূর্তিটা নেই। দাঁড়িয়ে আছে বিহু। গোটা উঠোন জুড়ে এক দলা নীল আলোকে যেন ছড়িয়ে দিয়েছে। বৃষ্টি পড়ছে প্রাণপণে। কিসের তারা, কিসের এত যন্ত্রণা জানে না শুভ্র। তাকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে বিহু। বাবু, মুড়ে বাঁচাও বাবু, মুড়ে বাঁচাও বাবু। এখানেই আবার খটকা লাগলো। বিহু তো এমনি করে কথা বলে না। শুভ্র চিৎকার করে বলে, কে তুমি? তুমি তুমি আমার বিহু নয়। এই বলে সে দরজা বন্ধ করে দিতে যেতেই প্রচন্ড কিসের এক ধাক্কায় জোর করে দরজা খুলে গেল। শুভ্র ভয়ার্ত চোখে দেখল সেই মূর্তি ধীরে ধীরে বদলে যাচ্ছে। গত রাতে সে যে মূর্তি দেখেছিল সেই বিভীষিকা যেন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। অন্ধকারে প্রবল বৃষ্টির মাঝে সেই মূর্তির মাথার কাছে কিলবিল করছে বিভিন্ন ধরনের সরীসৃপ। পায়ের কাছে দলা পাকানো আছে, দলে দলে মৃত সরীসৃপ। সেখান থেকে অসংখ্য পাতালের অতি প্রাকৃতিক প্রাণী উঠে আসছে ঝাঁকে ঝাঁকে। প্রচন্ড ভয় ও বিভীষিকায় সে কিছু বলতে যাবে, তখনই সে বলে উঠল, মোংলা ঘরে নিয়ে এসেছিস আর বৃষ্টিতে ভেজাচ্ছিস? তোর তো বড় হিম্মত। দেখ তোর আমি কি সর্বনাশটা করি। এই বলতেই আকাশ ভেঙে যেন বাজ পড়ল। চারিদিক থেকে ভয়াবহ জীবেরা দৌড়ে দৌড়ে আসতে লাগলো। বাড়ি ঘর সব মিলিয়ে গিয়ে ধীরে ধীরে অগ্নিবলয়ে পরিণত হতে লাগলো চারপাশ। শুভ্র প্রাণপণ চেষ্টা করতে লাগলো এই দুর্ভেদ্য পাতাল থেকে নিজেকে উদ্ধার করতে, কিন্তু না। সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে সে বিড়বিড়িয়ে তার ঈশ্বরের নাম নিতে থাকলো। মুহূর্তে কে যেন প্রচণ্ড ধাক্কা দিল তাকে। আঘাত লাগা মাথাটা আরও একবার সজোরে ঠুকে যেতে যেতে কোনো কিছুর এক নরম স্পর্শে ধীরে ধীরে সে যেন চেতনা ফিরে পেতে শুরু করলো। মাথা খুলেই দেখে সে বিহুর কোলে শুয়ে আছে। বিহু বলল, কি হয়েছিল? স্বপ্ন দেখেছিলে? কোনো ক্রমে ধীরে ধীরে মাথা তুলে সে বলল, খুব খারাপ স্বপ্ন। আমার না খুব ভয় লাগছে বিহু। বিহুকে এই বলে জাপটে ধরল শুভ্র। প্রথম কোনো নারী শরীরের সম্পূর্ণ আলিঙ্গনে শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন জেগে উঠতে লাগলো শুভ্রর। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিহু। বিহু এক মোলায়েম হাসি হেসে ওঠে, আর ওর চোখে কোনো লজ্জা নেই। আমিও। আমি তোমাকে বিয়ে করতে চাই বিহু। বিয়ে করবে আমায়? শুভ্রর কথা শেষ হওয়ার আগেই এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আকাশ বাতাস।
কেউ অট্ট হাসি হাসছে, কেউ আবার কেঁদে উঠছে ভেউ ভেউ করে। কি প্রচণ্ড সেই শব্দ! গায়ের সমস্ত লোমকূপ যেন খাঁড়া হয়ে ওঠে। বিহু আর শুভ্র একে অপরের দিকে চাইল। এক প্রচণ্ড বিভীষিকা। সেই প্রচণ্ড শব্দ থামতেই কে যেন তীব্র গলায় পাতালের গভীর থেকে কে যেন বলল, মোর বলি, মোর বলি বিহু, তুই ওকে পাবি ক্লাই, তুই ওকে পাবি ক্লাই। শুভ্র প্রাণপণে ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো। বিহুকে জড়িয়ে রাখলো দুই হাতে। কিছুক্ষণ পরে সেই বিভীষিকা যেন ধীরে ধীরে কেটে গেল। বিহুর মুখটা নিজের হাতের মধ্যে রেখে শুভ্র বলল, এসব কেন হচ্ছে? বিহু শুভ্রের দিকে তাকিয়ে যেন হাউ হাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাল অমাবস্যা, আর আর বাংলা দেবীর কাছে আমার বলি হবে। মানে কি সব যাতা বলছো? ঠিকই বলছি। আমার আমার মামির কোনো বাচ্চা কাচ্চা নেই। ও জোর করে আমাকে মানত রেখেছে, খেতে দিত না, মারধর করতো। মাস্টারবাবু সব জেনে শুনে। বিহুর কথা শেষ হলো না। শুভ্রর বিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হবে না তোমার। আমি আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে পারে না, আমি কিছু হতে দেব না তোমার বিহু। আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। বিহু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শুভ্রর গলা দু হাতে ধরে বলল, আমার মতো মেয়েকে কেন ভালোবাসলে তুমি? শুভ্র বিহুর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ভালোবাসি, ব্যাস এইটুকুই। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমার সবটুকু দিয়ে তোমার রক্ষা করবো আমি, কথা দিলাম। কাঁদতে কাঁদতে আরো নিবিড় হয়ে দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল ধীরে ধীরে। পরের দিন সকালে যখন চোখ খুলল, দুজনে তখন মেঝেতে শুয়ে। শুভ্র ওঠার সাথে সাথে বিহু উঠে বসল, বলল, চা করে দিই? তোমার নিজের জন্য করো। বিহু শুভ্রকে চা যখন দিল, তখনই বিহুর মধ্যে পরিবর্তনটা চোখে পড়ল শুভ্রর। এখন বিহুকে দেখছে সে, যে এত প্রাণবন্ত, এত লাস্যময়ী, কেমন যেন কোনো কিছুর এক অশুভ ছায়ায় হঠাৎ বদলে গেছে। বদলে গেছে তার সমস্ত অবয়ব। চোখের কোণে হঠাৎ করে যেন জমেছে কালি, মাথার চুল উস্কো খুস্কো। শুভ্র কিছুই বুঝতে পারছে না এ কি হলো। শুভ্র দৌড়ে গিয়ে বিহুর হাত ধরতেই সে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। এক অদ্ভুত ভঙ্গিমায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সে চলে গেল রান্নাঘরের ভিতরে। এত ঠান্ডা দৃষ্টি শুভ্র আগে কোনো দিন অনুভব করেনি। যতটা ভয় হচ্ছে ততটাই যেন চিন্তা বেড়ে গেল তার বহু গুণ। বিহুকে রান্নাঘরের বাইরে থেকে ডাকলো শুভ্র। বিহু, এই বিহু, কি হয়েছে তোমার? কিন্তু না, কোনো শব্দ তো নেই, বরং এক নাগারে কাজ করে চলেছে সে, যেন কোনো এক মানবী না, এক যন্ত্র। সে কাজ করাটাই তার এক এবং একমাত্র লক্ষ্য। এছাড়া তার জীবনে আর কোনো চাওয়া নেই, পাওয়া নেই, নেই কোনো কামনা বাসনা। আবার ডাকলো শুভ্র। বিহু, বিহু, কি হয়েছে তোমার? ওই কি হয়েছে? এবার বিহুর মধ্যে থেকে এক অদ্ভুত শব্দ কানে এলো শুভ্রর। কেমন যেন পশুর শিকার ধরতে যাওয়ার আগে গর্জন, ঠিক সেই রকম। এবারে রীতিমতো একটা অদ্ভুত হয়ে ভয় গ্রাস করলো শুভ্রকে। না, এ তো মোটের ঠিক লক্ষণ না। এই কথাগুলো মাস্টারমশাইকে বলা দরকার এই ভেবে শুভ্র দৌড়ে নিচে নামলো। বিহু যাতে বাইরে না যেতে পারে সেই কারণে দরজা বাইরে থেকে বন্ধ করে নিচে নামলো হুড়মুড়িয়ে। উঠোন পেরিয়ে বাইরে যাওয়ার সময় তার চোখ পড়ল মূর্তিটার ওপরে। এক অদ্ভুত হাসি খেলছে তার সারা মুখে। মূর্তির আকৃতি ছোট, কিন্তু তার মুখ যেন স্পষ্ট হয়ে উঠেছে শুভ্রর চোখে। যেন এক হিংস্র দৃষ্টিতে চেয়ে কিছু একটা অশুভ সংকেত দিতে চাইছে সেই মূর্তি। শুভ্র আর দাঁড়াতে পারল না। শুভ্র দৌড়াতে লাগলো বাইরের দিকে। দৌড়ে গিয়ে মাস্টারমশাইয়ের দরজায় কড়া নাড়তে লাগলো উদ্ভ্রান্তের মতো।
মাস্টারমশাই দরজা খুলে শুভ্রকে দেখতে পেলেন। তার মুখে চোখে ভয় ও দুশ্চিন্তা দেখে বেশ অবাকই হলেন। মাস্টারমশাই তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শুভ্র, কি হয়েছে বাবা? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে, এটা কি? মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি ভিতরে চলুন, অনেক দরকারি কথা আছে আপনার সাথে। আসুন আসুন। মাস্টারমশাই শুভ্রকে নিয়ে ভিতরে এলেন। শুভ্রকে বসালেন, জিজ্ঞেস করলেন কি ঘটেছে। শুভ্র কোনো কথা না লুকিয়ে সমস্তটা স্পষ্ট করে বলল মাস্টারমশাইকে। মাস্টারমশাই সবটা শুনে চিন্তিত হয়ে পড়লেন। বললেন, কি আশ্চর্য, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে তা বলনি? মাস্টারমশাই কিছুটা চিন্তা করলেন, তারপর বললেন, এই অঞ্চলের দক্ষিণে মা কালীর মন্দির, সেই মন্দিরের পুরোহিত আমার বাল্যকালের বন্ধু, বুঝলে? আমার মনে হচ্ছে যে এই অবস্থায় ওনার কাছে যাওয়াটাই বোধহয় ঠিক। ওনা ওর এলাকার মোড়লের কাছে যাওয়ার কথা বলেছিল। আরে না 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 না, ওদের মোড়ল সাংঘাতিক রকমের গোঁড়া। সে খুব ভালো করে জানে যে ওইসব প্রথা কতটা ভয়ানক, কিন্তু কিন্তু কোনো কারণে ওরা ওদের গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে যাবে না, বুঝলে? আমাদের ঠাকুর মশাইয়ের কাছে যাওয়াটাই ঠিক হবে। হ্যাঁ, ওটাই ঠিক। বেশ, তবে চলুন যাওয়া যাক। হ্যাঁ, ভালো কথা। বিহুকে কি বন্ধ করা আছে দোতলায়? হ্যাঁ। বেশ বেশ, তবে নিশ্চিন্ত। তাহলে চলো যাওয়া যাক। দুজনে রওনা হলো গ্রামের প্রান্তের মন্দিরের উদ্দেশ্যে। খানিকটা যাওয়ার পর মন্দির দেখা গেল। এই মন্দির এমনিতেই বিস্তীর্ণ সবুজ, আর এমন সময় প্রায়শই মেঘের দেখা মেলে। মেঘের শোভিত বাহারে মন্দিরের চূড়া আকাশ স্পর্শ করেছে। সে এক অপরূপ মেঘের গায়ে যেন আঁকিবুকি কেটেছে মন্দিরের শ্রী। মন্দিরের ভিতরে ঢুকতেই ওদের দর্শন মিলল মা কালীর, কৃষ্ণবর্ণ চতুর্ভুজা। সে এক অতি প্রশান্তি মায়ের মুখে। পুরোহিত পুজো করছিলেন। মাস্টারমশাই শুভ্রকে কোনো কথা না বলতে বলে চুপ করে বসতে বললেন। ঠাকুরমশাই পুজো চলাকালীন কোনো কথাবার্তা মোটেই পছন্দ করেন না। চুপ করে বসল তারা। মায়ের পুজো দেখতে দেখতে বেশ খানিকক্ষণ কেটে গেল ওদের। পুরোহিত পুজো সেরে পিছন ঘুরে উৎফুল্ল হয়ে বললেন, আরে বলুন যে, বেশ তো বিজ্ঞানের মাস্টারমশাই আজ মন্দিরে। কি ব্যাপার? মাস্টারমশাই উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, ভাই কমল, আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই, আর তোমাকে তোমাকে একটা কিছু উপায় করতেই হবে। ঠাকুরমশাই মাথা নাড়লেন, বললেন, বেশ, মায়ের প্রসাদ গ্রহণ করো, তারপর শুনছি। ঠাকুরমশাই ওদের হাতে কয়েকটি ফলের টুকরো আর একটা সন্দেশ দিলেন। সেই প্রসাদ গ্রহণ করে জল খেতেই শুভ্র নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল। মাথা টনটনে ব্যথা আর শরীরে যে আচ্ছন্নভাব এতক্ষণ ছিল সেসব কেটে গেল যেন আচমকাই। নিজেকে হঠাৎই বেশ তরতাজা অনুভব হতে লাগল। শুভ্র বুঝল এসবই পরম করুণাময়ী মাতৃশক্তির আশীর্বাদ। মনে মনে সে মাকে প্রণাম করল। অজান্তেই তার চোখ দুটো ভিজে গেল। ঠাকুরমশাই বসলেন, জানতে চাইলেন ঘটনার কথা। সমস্ত কথা শুনে ঠাকুরমশাইয়ের মুখ থমথমে হয়ে উঠল। তিনি শুভ্রকে উদ্দেশ্য করে বললেন, আসলে কি হয়, আমাদের অতি কৌতূহল মোটে ভালো না। আমরা এই কৌতূহলের বশীভূত হয়ে নানা ধরনের ভুল কাজ করে ফেলি, আর এই কৌতূহল দমিয়ে রাখার কোনো উপযুক্ত রাস্তাও আমরা দেখতে পাই না। আর তুমি এই ভুলটাই করেছো। মনে রাখতে হবে, এই জগতে মাতৃশক্তির মতো শুভ শক্তি যেমন বিরাজমান, ঠিক তেমনি অশুভ শক্তিও এই জগতে কম নেই।
মাংলা দেবী এই অঞ্চলের এক উপদেবী। অপদেবী বলাটাই ভালো। এই যে বিহু বলে মেয়েটির যেখানে বাড়ি, ওর সাঁওতাল পরগনা, যেখান থেকে পাহাড় শুরু হচ্ছে সেখানেই এর পুজো হয়। পুজো বলাটা ভুল। ওই অপশক্তিকে আহ্বান করে তার সামনে কোনো যুবতী নারীর বলি দিয়ে অপূর্ণ ইচ্ছা পূরণ করে দুষ্ট কিছু মানুষ। প্রচলিত লোকগাথা অনুসারে মাংলা নামের এক মেয়ে আজ থেকে 500 বছর পূর্বে এইখানে থাকতো। তখন এই সমস্ত অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল। সে গরিব আদিবাসী ঘরের কন্যা হলেও ছোট থেকে তার প্রচণ্ড উচ্চাশা ছিল। তাকে দেখতেও আর 4-5টা দরিদ্র পরিবারের মেয়ের মতো ছিল না। অতি অপরূপ সুন্দরী। নিজের পোশাক পরিচ্ছদ এমনভাবে সে বজায় রাখত যে তাকে কোনোদিনও নিচু জাতির মেয়ে বলে মনে হবে না। যদিও উঁচু নিচু সব মানুষেরই সৃষ্টি, তবু তখনকার সমাজে এসব প্রথা প্রচলিত ছিল। এইভাবে মাংলা স্থানীয় এক রাজার ছেলেকে নিজের প্রেমে আবদ্ধ করে। যদিও উচ্চাশা ছিল, কিন্তু রাজকুমারের প্রতি তার ভালোবাসা মোটেও কম ছিল না। এদিকে সেই মেয়ে আবার গোপনে ডানের সাধনা করত। ডান কি সেটা যদি জানতে চাও, এখন এত বলার সময় নেই। কেবল এইটুকু বলতে পারি, আদিবাসী সমাজে সাধনা হওয়া এমন কিছু দুষ্ট প্রেত, যার কথা শুনলে সেই জাতির মানুষ ভয়ে কেঁপে ওঠে। তা যাই হোক, শোনা যায় মাংলা নাকি গোপনে এই ডানে সিদ্ধ সাধিকা হয়ে ওঠে। এরপরে একদিন আসে সেই দিন, যেদিন রাজবাড়িতে রাজপুত্রের সাথে মাংলার বিয়ের দিন ঠিক হয়। কেউ জানত না মাংলা কি জাত, কারণ সে তার ছলে বলে কৌশলে সবটা এড়িয়ে গিয়েছিল। বিয়ের মণ্ডপে বসে রাজামশাইয়ের এক ভৃত্য সবটা বুঝতে পেরে যায় ও মাংলাকে চিনতে পারে। রাজামশাইয়ের কানে কথাটা যাওয়া মাত্রই রাজামশাই মাংলাকে গ্রেপ্তার করেন ও তাকে অন্ধকূপে ছুঁড়ে ফেলে দেওয়ার নির্দেশ দেন। মাংলা প্রচণ্ড ক্ষোভে ও দুঃখে তার প্রাণপ্রিয় রাজকুমারকে যখন জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে ভালোবাসো কিনা, রাজকুমার কঠিন স্বরে জবাব দেয় না। শোনা যায় মাংলাকে যখন ছুঁড়ে ফেলা হচ্ছে অন্ধকূপে, সে চিৎকার করে বলছে সেই কথা নাকি শুনতে পায় কোনো এক রাজার আদিবাসী ভৃত্য যে নিঃসন্তান ছিল। সেই মাংলাকে আহ্বান করে প্রথম তার কামনা পূরণ হয়, আর তারপর থেকেই মাংলার এই রীতি এই অঞ্চলে প্রচলিত। খেয়াল করে দেখবেন যে এই রীতি রেওয়াজ কিন্তু এই অঞ্চলেই প্রচলিত। বাংলার আর কোনো অঞ্চলে এই রীতি প্রচলিত নেই। একটা ভালোবাসায় বাঁধা একটা মিথ্যে প্রতিশ্রুতি আর কিছু উচ্চাশা এই অপদেবীর সৃষ্টি করেছে। ঠাকুরমশাই, এখন তাহলে উপায় কি? ঠাকুরমশাই চিন্তিত স্বরে বললেন, উপায় কি আছে তা আমার জানা নেই, তবে এটুকু বুঝতে পারছি আজ রাতে এক ভয়াবহতার সম্মুখীন হতে চলেছ তোমরা। তুমি মূর্তিটা নদীর চর থেকে তুলে ঘরে এনেছো। এর জন্য কিছু হবে কিনা বলতে পারছি না, তবে বিহুকে বাঁচানোর কোনো উপায় নেই। যাকে মানত করা হয় সেই উপদেবী যে তাকে নিয়েই ছাড়ে। একটাই উপায়, মায়ের শরণাপন্ন হওয়া। ঠাকুরমশাইয়ের কথা শেষ হলো না। মাস্টারমশাইয়ের বাড়ি থেকে একটা ছেলে দৌড়ে দৌড়ে এসে বলল, সাঁওতালপাড়া থেকে একদল লোক তীর ধনুক নিয়ে ওই ম্যানেজারদের বাড়ি ঘেরাও করেছে। বিহু দিদিকে নিয়ে গেছে, আর কি একটা মূর্তি ছিল না তাও নিয়ে গেছে। বাড়ি ভাঙচুর করে তছনছ করে ফেলেছে। এই শুনে ঠাকুরমশাই বললেন, শোনো বরুণ, বাড়ি ফেরো, ফিরে আগে দেখো কি হলো। আমি দেখছি কিছু উপায় করা যায় কিনা। ওরা হন্তদন্ত হয়ে ফিরে এলো। এসে দেখে সমস্ত বাড়ি লণ্ডভণ্ড, ভাঙচুর। শুভ্র মাস্টারমশাইয়ের হাতে হাত দিয়ে বলল, মাস্টারমশাই, বিহুর কি হবে এখন? ওহো, এখনই এত ভেঙে পড়লে চলবে?
চলো তো দেখি দেখি আগে যে কি বিহিত করা যায়। চলো চলো চলো। এই অঞ্চলের সাঁওতাল পরগনা নদীর ধার দিয়ে হেঁটে গেলে বাঁশবন তার ভিতর, আর সেখান থেকে নাকি সমতল জমি শেষ হয়ে পাহাড় তৈরি হয়েছে। মাস্টারমশাই আর শুভ্র দুজনে মিলে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই জঙ্গলে, যে জঙ্গলের মধ্যে এই সাঁওতাল পরগনা। জঙ্গল বলতে মূলত বাঁশবন আর উঁচু উঁচু পাথুরের জমি। মাস্টারমশাই জঙ্গলে প্রবেশ করে শুভ্রকে হাতের ইশারায় চুপ থাকতে বললেন। গুড়ি মেরে বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাওয়ার সময় মাস্টারমশাই বললেন, সাবধানে, হ্যাঁ, সাবধানে সাবধানে এসো। ওদের পরগনায় ঢোকার আসল পথ থেকে ইচ্ছে করে এই পথ দিয়ে ঘুরে আসছে। আসল পথ দিয়ে এলে আমাদের আমাদের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। হ্যাঁ, সাবধানে। কিছুটা এগোতেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ওরা গুড়ি মেরে পাথরের গা থেকে নিচে দেখে ওরা চমকে ওঠে। বিহুকে গাছের সাথে বাঁধা হয়েছে। ওর মাথায় সিঁদুর, হুল, তেল ইত্যাদি আরো কি সব লাগানো হয়েছে। ওর পরনে লাল শাড়ি, আর ওর মুখোমুখি একটা বড় গাছের নিচে শুভ্রর খুঁজে পাওয়া সেই মূর্তিটা, যেটাকে বসানো হয়েছে বিভিন্ন পশুর হাড় বা মানুষের হাড়ের উপর প্রতিষ্ঠা করা হয়েছে। সিঁদুর দিয়ে সেই চকচকে মূর্তিকে লাল করা হয়েছে, আর তার সামনে ধামসা মাদল বাজছে জোরে জোরে। তবে এই ধামসা মাদলের শব্দ, সুর কিন্তু একেবারে আলাদা। এই সুরে যেন কোনো ভয় দূর থেকে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে। মাঝখানে একজন মধ্যবয়স্কা মহিলা, পরনে ডুরি শাড়ি, কপালে মোটা করে টিপ। সে হাততালি দিয়ে নাচছে আর দুর্বোধ্য ভাষায় কী সব যেন বলে চলেছে। মাস্টারমশাই ইশারায় বুঝিয়ে দিলেন ওই মহিলাই বিহুর মামি। শুভ্রর এত কিছুতে ভ্রুক্ষেপ নেই। সে তাকিয়ে আছে বিহুর দিকে। একদিনের জন্য হলেও জীবনে প্রথমবার যাকে সে ভালোবেসেছিল, সে আজ বিপদে। ও তার প্রথম ভালোবাসা, ওর যন্ত্রণা দেখে শুভ্রর দু চোখ ফেটে জল এলো। এই সময় স্পষ্ট দেখতে পেল শুভ্র বিহু তার দিকে তাকিয়েছে। মোটা দড়ির বাঁধনের তীব্র যন্ত্রণা ওর সমস্ত চোখে। সেই কাতর চোখে তাকিয়ে ওর ঠোঁট দুটো তিরতির করে কেঁপে উঠছে, যেন বলছে শুভ্র। শুভ্র চুপ থাকতে না পেরে উঠে দাঁড়াতে যাচ্ছিল। মাস্টারমশাই ওর হাত দুটো সজোরে চেপে ধরল, বলল, কি করছো কি? বসো, মরবে নাকি? দেখো দেখো, ওই লোকগুলোর হাতের দিকে তাকিয়ে দেখো। হাতের ভয়ঙ্কর অস্ত্রগুলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? বসো। কিন্তু না গেলে যে ওরা এখনই মেরে ফেলবে বিহুকে। না না না, গভীর রাত না হলে কিচ্ছু করবে না ওরা, সে ভয় নেই। বরং এখন চলো, থানায় যাব আমরা। ওরাই যা করার করতে পারে। শুরু একবার বাড়ি চলো। তোমার জব আইডিটা তোমার সঙ্গে রাখা দরকার, কারণ হয়তো মতে পুলিশ তোমাকে একটু বেশি গুরুত্ব দেবে, বুঝতে পেরেছো? ধীরে ধীরে উঠে পিছনে ঘুরতেই বিপদ। ওরা দেখে একজন লোক সাঁওতাল জনজাতিরই, ওদের মেপে নিচ্ছে। ওরা ঘুরতেই দৌড়ে পালিয়ে যাচ্ছিল। শুভ্র ক্ষিপ্ত বাঘের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড রাগে ওকে মাটিতে ফেলে ওর গলার টিপে ধরল সজোরে, বলল, হরণ দাদা, বল কেন কেন ধরে নিয়ে এসেছি বিহুকে, কেন? মাস্টারমশাই কোনো ক্রমে ছাড়াই শুভ্রকে। লোকটাকে বলে, সত্যি করে বল, কেন লুকিয়ে দেখছিলি আমাদের? বল। লোকটা ছাড়াবে কোনো ক্রমে হাঁপাতে হাঁপাতে বলে, আমি ধরে লাই গো বাবু, আমি ধরে লাই, আমি কিচ্ছু জানি না গো বাবু। বেশ বেশ, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমাদের লুকিয়ে দেখছিলি কেন বল? রাগ কইবেন না বাবু, রাগ কইবেন না। আমি আপনাদের দেখি নাই, আমি বিহুকে দেখতে আইছিলাম। মিথ্যে বলার জায়গা পাওনি? শিবে সোরেন আমার নাম। বিহুকে আমি ভালোবাসি গো, নিজের মাইয়ার মতো। ওর বাপটু আমার জান ছিল বটে। খবর পাইয়া আমি আর থাকতে লাগছি,
তাই এইছিলুম। মাস্টারমশাই এবার চিনতে পারলেন। এবার চিনতে পেরেছি তোকে। যাই হোক, শোন শিবে, তুই তুই একটা কাজ কর, বুঝলি? তুই সত্যিই তো চাস যে বিহু মুক্তি পাক? হ্যাঁ, সত্যি চাস তো? চাই তো বাবু, চাই তো, কিন্তু ও কি সারা পাবে? আমার মাইয়াটার বয়সী গো, ওর মামিটার জন্য আজ। তা এতই যখন দরদ, তো তোমরা গ্রামের লোকেরা সাহায্য করছো না কেন? কি করে করব বাবু, কি করে করব? বাংলার আচারে বাধা দেওয়ায় মৃত্যু অনিবার্য যে। শুভ্র প্রচণ্ড রেগে বলল, আচ্ছা, আমি দেখবো তোমাদের দেবীকে কে বাঁচায়। আমি আমি শেষ করব, আমি শেষ করব তোমাদের দেবীকে, আমি শেষ করব। শুভ্র, তুমি একটু প্লিজ মাথা ঠান্ডা করো তো। শোন শিবে, আমাদের সঙ্গে একটা জায়গায় যেতে পারবি? আজ্ঞে বাবু, পারবো, কিন্তু কোথায়? থানায়। কিন্তু কোনো গন্ডগোল হবে না তো? আরে না না, কিছু হবে না, চল আমাদের সঙ্গে। মাস্টারমশাই রাস্তায় যেতে যেতে বললেন, এই শিবেকে নিয়ে এসে একটা কি লাভ হলো জানো? যে ওদের জাতের একজনকেও অন্তত সাক্ষী হিসেবে পাওয়া গেল। কেমন? এতে পুলিশের কাছে কেসটা স্ট্রং করা যাবে। ওরা শুভ্রর বাসা বাড়ি পর্যন্ত গেল। শুভ্র নিজের অফিস আইডি প্রুফ নিয়ে নিল। মাস্টারমশাই গাড়ি বের করলেন। গাড়ি যখন থানায় গিয়ে পৌঁছলো তখন বেলা 12টা বেজেছে। থানায় ঢুকে মাস্টারমশাই পরিচয় দিলেন নিজের। একজন কনস্টেবল বসতে বললেন ওদের, বললেন অফিসার বেরিয়েছেন, অফিসার ফেরা অবধি ওয়েট করতে হবে। মিনিট 15 পর্যন্ত অপেক্ষা করার পর অফিসার এলেন। অফিসার আসার পর আরও চমক, অফিসার শুভ্রর পরিচিত, শুধু তাই নয়, ছোটবেলার বন্ধু। শুভ্রকে দেখি উৎফুল্ল হয়ে তিনি বললেন, আরে কি ব্যাপার এখানে? আমি এখানে বদলি হয়ে এসেছি, আর একটা বিপদে পড়েছি রে আকাশ, একটু হেল্প কর না প্লিজ। বেশ বেশ, আগে ভিতরে চল, বসে কথা বলি। ওরা অফিসের ভিতরে গিয়ে বসলো। অফিসার আকাশকে শুভ্র সবটা বুঝিয়ে বলল। আকাশ শুনে বলল, এ তো সাংঘাতিক বিষয়, দাঁড়া আমি দেখছি। আসলে এখনই অপারেশনটা করা যেত, বুঝলি, কিন্তু সিএম এসেছেন জলপাইগুড়ি শহরে, টোটাল ফোর্স ওখানে ব্যস্ত। তাও আমি দেখছি, ফোর্স রিলিজ হলেই আমি অপারেশনটা করব। শুভ্র চিন্তিত হয়ে বলল, আজকের মতো না হলে ওরা কিন্তু মেয়েটাকে বলি দিয়ে দেবে রে, আর আর বাঁচানো যাবে না ওকে। তোদের চিন্তার কোনো কারণ নেই, আরে এটা একটা মধ্যযুগীয় প্রথা, আর আমি এটা আটকাবই। তোরা আগে এফআইআরটা কর। ওরা ওর কথা মতো এফআইআর করল। যাক, এবার আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি শুভ্রর পরিচিত বন্ধু, আশা করি আপনার পক্ষে যতটুকু সম্ভব সেটা আপনি করবেন। আকাশ হাসলেন, বললেন, আপনি আমাকে চেনেন না, আমি কোনো প্রকার অন্যায় সহ্য করি না। শুভ্র আকাশের হাতটা ধরে বলল, হ্যাঁ রে, কিছু একটা ব্যবস্থা হবে তো রে। আকাশ আশ্বাস দিলেন। ওরা থানা থেকে বেরিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে এলো। মাস্টারমশাই ও ওরা বাড়ি এসে দেখল ঠাকুরমশাই আগে থেকে অপেক্ষা করছেন তার বাড়িতে। ওদের দেখে তিনি বললেন, একটা জিনিস আমার মাথায় ঘুরছিল তোমরা চলে আসার পর থেকেই, আর তার জন্যই এলাম। তা কি ব্যাপার বলো তো কমল? শুভ্র বিহুকে ভালোবেসে ফেলেছিলে বলেছিলে না? শুভ্র এবারে কাঁচুমাচু মুখ করে বলল, হ্যাঁ তো, ভালোবাসি তো, কিন্তু এখন যে কি করি সেই বিষয় ঠিক বুঝে উঠতে পারছি না। শান্ত হও, শান্ত হও, আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। মংলার মৃত্যু হয়েছিল ভালোবাসার জন্য। বিহুকে শুভ্র যে ভালোবাসে বা ভালোবেসে ফেলেছে তা যদি শুভ্র প্রমাণ করতে পারে, তাহলে হয়তো কিছু একটা উপায় হতে পারে। এক্ষেত্রে শুভ্রকে হয়তো বড় পরীক্ষা দিতে হতে পারে।
আমি অন্তত প্রস্তুত। আমি যে কোনো মূল্যে বিহুকে বাঁচাবো, যে কোনো মূল্যে। ঠাকুরমশাই মাথা নাড়লেন, বললেন, বেশ, তবে প্রস্তুত হও। আর আমি একটা উপাচার করছি। আমাদেরকেও সেই স্থানে পৌঁছে উদ্ধার করতে হবে অসহায় মেয়েটিকে। এই বলে ঠাকুরমশাই প্রস্থান করলেন। শিবে বলল, বাবু, একটা কথা তোমাদের কওয়া হয় নাই। 7টা মোষ বলি হওয়ার আগেই মোদের যা করার কইতে হইবে, না হইলে আর মোরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। মানে? শিবে মাথা চুলকে বলল, কই কি? একটা মাইয়া বলি দেওয়ার আগে ও মংলাকে 7টা মোষ বলি দিতে হয়। 7টা মোষ বলি হয়ে গেলে সবকটা মানুষের চেতন মংলার তরে চলে যায়, তখন আর মোরা কিছু করতে পারবো। বুঝলাম। আচ্ছা আচ্ছা, এখন তুই যা যা। হ্যাঁ, আরো বেশিক্ষণ থাকলে তোর বিপদ হতে পারে। যা যা তুই। শিবে ওদের নমস্কার করে চলে গেল সেইখান থেকে। ক্রমে দুপুর গড়িয়ে বিকেল হল। দুপুরে কিছুই মুখে রুচল না শুভ্রর। মাস্টারমশাই অনেক জোরাজোরি করলেন, কিন্তু না, শুভ্রর মনে কিছু যেন জোর করে গেঁথে গেছে। কোনো কিছুর অজানা ভয় যেন গ্রাস করেছে ওর দেহ ও মন। ক্রমে সন্ধ্যা হলো। কিছুটা সন্ধ্যা হলে আকাশকে শুভ্র ফোন করল। আকাশের নিরুপায় উত্তর, এখনো ফোর্স ফেরেনি রে, ফিরলেই আমরা পৌঁছে যাচ্ছি। শুভ্র দৌড়ে পৌঁছালো মাস্টারমশাইয়ের বাড়ি। মাস্টারমশাই বললেন, আচ্ছা ঠিক আছে, ঠাকুর মশাই আসুক, তুমি একটু শান্ত হও। আহা, আমরা আজই বিহুকে উদ্ধার করব, কিচ্ছু চিন্তা করো না শুভ্র। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করো না তুমি। না, শুভ্রর চিন্তা কিছুতেই শেষ হওয়ার নয়। ওর কেবলই মনে হচ্ছে সবাই যেন আজ সরে এসেছে ওর থেকে, বিহুর থেকে। বিহুর যা হয় হোক, কারোর যেন কোনো কিছুই করা যায় না। মাথা নামিয়ে হয়তো চোখ দুটো বুঝে এসেছিল শুভ্রর। সে যেন স্বপ্নে দেখল বিহু প্রচণ্ড কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ডাকছে শুভ্রকে। সে যেন বলছে, শুভ্র, 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 আমাকে বাঁচাও শুভ্র। আমার যে সত্যি তুমি ছাড়া আর কেউ নেই। শুভ্র চমকে উঠল। মাথার মধ্যে জড়ো হয়ে পাক খেতে লাগলো এক রাশ দুশ্চিন্তা। হয়তো অনেকেরই শুনে মনে হবে এই চিন্তা অহেতুক, এই চিন্তার কোনো যুক্তি নেই। তবুও প্রথমবারের জন্য যে ভালোবাসে তার কাছে এই চিন্তা মোটেই অহেতুক নয়। প্রচণ্ড চিন্তা আর একটা ভয় গ্রাস করেছে শুভ্রকে। রাত 10টা বেজেছে আর এখনো আকাশ ফোর্স ব্যবস্থা করতে পারেনি। এমনটা হয় প্রচণ্ড দুশ্চিন্তায় সমস্ত মানুষের উপর বিশ্বাস উঠে যায়। শুভ্রর কেবলই মনে পড়ে যাচ্ছে বিহু শেষবার দেখার সেই চোখগুলো, আর তীর তীর করে কেঁপে ওঠা সেই ঠোঁট, যা অস্ফুটে বলেছিল ও আর বসে থাকতে পারে না, একা একা হাঁটা দেয়। প্রচণ্ড জোরে সমস্ত জ্ঞান হারিয়ে হাঁটতে থাকে সেই জঙ্গল লক্ষ্য করে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া নদীর ধারে শুভ্রর গায়ে যেন পিনের মতো গেঁথে যেতে থাকে। তার মাথায় কেবল ঠাকুরমশাইয়ের কথাগুলো বাজছে। মংলা আর যাই হোক ভালোবাসার জন্য মরেছিল। আমার মনে হয় ওর সামনে শুভ্র বিহুকে কতটা ভালোবাসে সেই প্রমাণ করে দিতে পারলে হয়তো কিছুটা সুরাহা হবে। দেখতে দেখতে জঙ্গলে প্রবেশ করে শুভ্র। এখানে বিষাক্ত পোকামাকড়, কীটপতঙ্গ, সাপ কোনোটাই থাকা কোনো অসম্ভব বিষয় নয়। শুভ্রর এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সব কিছুকে অগ্রাহ্য করে এগিয়ে চলে। সকালে যে পাথরের ফাঁক দিয়ে ওরা জায়গাটা দেখেছিল সেখানে চোখ রেখে দেয়। সকালের থেকেও জায়গাটা আরো ভয়ানক হয়ে উঠেছে। একজন অদ্ভুত পোশাক পরিহিত লোক ওই মূর্তির সামনে বসে বিচিত্র অঙ্গিভঙ্গি করে চলেছে। আর বিহুর মামি দেবী মূর্তির সামনে বসে আছে, পা তার দুই দিকে প্রসারিত, মাথার উপরে হাত দুটো জড়ো করা। বিহুকে বাধা নেই, নতুন লাল পেরে শাড়ি পরিয়ে মাটিতে রাখা হয়েছে। কোনো কিছুর আচ্ছন্নতায় সে নিস্তেজ হয়ে পড়ে আছে, আর লোকগুলো মাদল বাজাচ্ছে। সেই মাদলের সুর আরো বিচিত্র, আরো ভয়াবহ। কোনো এক প্রচণ্ড অপশক্তিকে যেন আহ্বান করছে সে। আরো ভালো করে দেখল 7টা মহিষের মাথা। শিবের কথা মনে পড়ে গেল। এবার তবে বিহুর পালা। কয়েকটা পাথর হাতড়ে হাতে নিল শুভ্র। আজ সে স্থির করে নিয়েছে ও একাই বিহুকে উদ্ধার করবে। প্রচণ্ড চিৎকার করে সে ওই প্রাঙ্গণে ঝাঁপ দিল। কি অদ্ভুত, কোনো হেলদোল নেই কারোর মধ্যে।
যে যা করে চলেছিল প্রত্যেকে তাই করে যেতে লাগলো নির্বিকারভাবে। শুভ্র প্রচন্ড চিৎকার করে একটা ঢিল ছুড়ল বিহুর মামির মাথা লক্ষ্য করে। আশ্চর্য, সে ঢিল মহিলার মাথা ছুঁয়ে বেরিয়ে গেল, কোনো পরিবর্তন হলো না। মুহূর্তে শুভ্রর মনে পড়ল শিবের কথাগুলো। 7টা মহিষ বলি হয়ে যাওয়ার পর ওই আচারে যুক্ত সকলের মন ওই মাংলার হাতে চলে যায়। বাইরে কি হচ্ছে কোনো কিছুই আর ভ্রুক্ষেপ থাকবে না। শুভ্রর মাথায় যেন এই মুহূর্তে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। ধ্বংস করে দিতে হবে, সব কিছু শেষ করে দিতে হবে। একটা ইট তুলে শুভ্র ছুটল ওই মূর্তির দিকে। সঙ্গে সঙ্গে ঘটল ঘটনাটা। মুহূর্তেই বদলে যেতে লাগলো পরিবেশ। যে মশালগুলো জ্বলছিল চারিদিকে তার শিখাগুলো লক লক করে বেড়ে উঠে আকাশের যেন বৃত্ত তৈরি হলো। প্রচণ্ড হাওয়া, আর কোথা থেকে যেন জড়ো হতে লাগলো বিভিন্ন পশু। একটা হিমশীতল আবেশ মুহূর্তে জড়িয়ে দিল শুভ্রকে। আবার পরক্ষণে প্রচণ্ড উত্তাপ। সেই যন্ত্রণায় সে চিৎকার করে উঠতে উঠতে দেখল চারপাশের মানুষগুলো সব নরকঙ্কাল। অদ্ভুত আওয়াজে মাদলের শব্দ। উল্টে যাচ্ছে যেন ধরিত্রী। শুভ্রর পায়ের চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে এক অদ্ভুত তরল, গরম কালচে লাল টকটকে রক্ত। সেই পশুগুলো অদ্ভুত সব চিৎকার করে সেই রক্ত চেটে চেটে খেতে লাগলো। তাদের জিহ্বা মাঝে মাঝে শুভ্রর পায়ে এসে লাগছে। কি অদ্ভুত সেই অনুভূতি! উফ, মনে হচ্ছে এক ঝলক ঠান্ডা অস্থি কেউ যেন বুলিয়ে দিচ্ছে। কোথা থেকে কাতারে কাতারে আসতে লাগলো নরকঙ্কাল। তারা শুভ্রকে আর পড়ে থাকা বিহুর দেহকে ঘিরে ঘুরে ঘুরে কি সব অদ্ভুতরে গান করে নাচতে লাগলো। অবাক হয়ে শুভ্র দেখল ওদের গলায় পচা গলা বিভিন্ন হাত ও পায়ের মালা, মানুষের হাত পা। সেখান থেকে ছড়িয়ে পড়া পুঁতি গন্ধে যেন বমি উঠে আসছে শুভ্রর। এমন সময় এক অদ্ভুত আলোতে চোখ ধাঁধিয়ে গেল শুভ্রর। এই আলো কোনো শুভ শক্তির প্রকাশ হতেই পারে না। সেই মুহূর্তে কোথা থেকে যেন প্রচণ্ড শব্দ করে উলু দিয়ে উঠল কেউ। কি অদ্ভুত সেই শব্দ! বুকের সমস্ত রক্ত যেন শুষে নেয়। শুভ্র দেখল সেই মূর্তি, যে মূর্তি সে প্রথম দিন রাতে দেখেছিল। তার মাথার উপর অসংখ্য পোকামাকড় এবং সাপ কিলবিল করছে। সেই শুভ্রকে দেখে অদ্ভুত শব্দ করে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ শুনলে যেন মনে হয় একসঙ্গে অনেকগুলো চিল বাদুর কোনো অপার্থিব জন্তু জানোয়ারের শিকারের উদ্দেশ্যে ডেকে উঠেছে। এক অদ্ভুতরে হিস হিসে শব্দে সে বলে উঠল, বাবু, ও বাবু, আমার যে তুলে নিয়ে গেলি তোর ঘরে, আমায় খেতে দিবি না? হ্যাঁ, দিবি না খেতে? আবার সে অমন শব্দ করে হেসে উঠল। শুভ্রর এবার ভয় করতে লাগলো। তার মনের কোনো একটা ছোট্ট অংশ তাকে বারংবার বলতে লাগলো, এমন এক ভয়ানক অপশক্তির সামনে দাঁড়িয়ে তোর মতো তুচ্ছ মানুষ কি করবে, কি করে রাখবে? শুভ্রকে উদ্দেশ্য করে সেই মূর্তি আবার হেসে উঠে বলল, আমায় খেতে দিবি না? হ্যাঁ, দিবি না খেতে? কি রে বল, দিবি না খেতে? শুভ্র ভালো করে বুঝতে পারল ওই মূর্তির চোখ অচৈতন্য বিহুর উপর। শুভ্র তার গলায় শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে বলে উঠল, খবরদার, খবরদার বলে দিচ্ছি, তুমি আমার বিহুর দিকে হাত বাড়াবে না, হাত বাড়াবে না তুমি আমার বিহুর দিকে, বলে দিলাম। সেই মূর্তি আবার প্রচণ্ড স্বরে খিলখিলিয়ে হেসে উঠল। চারিদিকের পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠতে লাগলো। শুভ্র এবারে একেবারে অসহায় হয়ে বিহুর অচৈতন্য শরীরটা আঁকড়ে ধরে কাঁদতে লাগলো এবং সেই মূর্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে নাও তুমি, আমাকে খাও, আমাকে নিয়ে যা খুশি করো, কিন্তু বিহুকে ছেড়ে দাও। আমি যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি। ভালোবাসা, এই শব্দটা যেন জাদুর মতো কাজ করলো। সমস্ত অশুভ পরিস্থিতি যেন মুহূর্তে শীতল হয়ে উঠল। হঠাৎ এক তীব্র সুমিষ্ট গন্ধ, কোনো এক শুভ শক্তির চিহ্ন যেন প্রকট হতে লাগলো।
একটা প্রচণ্ড শব্দ, সেই মূর্তি আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড আওয়াজ করে যেন মিলিয়ে যেতে লাগলো। চেতনা হারাতে হারাতে শুভ্র এক ঝলক দেখতে পেল ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই হাতে ধুনো জ্বালিয়ে এক তন্ত্রধারকের বেশে সেই স্থানে আসছেন, মুখে তার মায়ের নাম। জয় মা, জয় মা, জয় মা। শুভ্র সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দীর্ঘ 14টা দিন হাসপাতালে ছিল শুভ্র আর বিহু। শুভ্রের পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিল গভীর। চিকিৎসকেরা জানিয়েছিলেন পাহাড়ি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই হয়তো এই ক্ষত, কিন্তু শুভ্র জানত এই ক্ষত কি এবং কেন। সেদিন রাতে ফোর্স পেতে অনেকটা দেরি হয়ে যায় অফিসার আকাশের। রাত 10:30 নাগাদ রওনা হয় তারা। শুভ্রর বাসায় গিয়ে জানতে পারে সে বেরিয়ে গিয়েছে। অগত্যা তারাও রওনা হয়। এদিকে ঠাকুরমশাই মন্ত্রপুত ধ্বনি নিয়ে রওনা হন মাস্টার মশাইকে সাথে নিয়ে। ওরা শুধু দেখতে পায় কিছু লোক মাতাল হয়ে পড়ে আছে সেখানে, আর শুভ্র সেখানে দাঁড়িয়ে চিৎকার করছে। পুলিশ ওই সাঁওতালের দল আর বিহুর মামিকে গ্রেপ্তার করে। পুলিশ এটাই স্টেটমেন্ট দেয়, মাতাল হয়ে বিহুকে ওরা আর বলি দিতে পারেনি, কপাল জোরে বেঁচে গিয়েছিল সে। ঠাকুরমশাই সব বুঝতে পারেন। তিনি পরে একটু সুস্থ হতে শুভ্রকে জিজ্ঞেস করেন। সব শুনে তিনি বলেন, বুঝলে বাবা, সবচেয়ে বড় তন্ত্রশক্তির নাম প্রেম। সে একদিনের হোক আর 100 বছরের প্রাচীন। আর কেউ নয়, বিহুর প্রতি তোমার প্রেম তোমাকে বাঁচিয়ে দিয়েছে। সুখী হও বাবা। আর বিহু সুস্থ হয়ে সব জেনে শুনে শুভ্রকে জড়িয়ে ধরে কেঁদেছিল কেবল। তার কাছে তো তার চাইতে আর বড় ভৈরব কেউ নেই, তাই না? সবশেষে যদি কবিগুরুর কথায় বলি, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মলিন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারার বেশে। সত্যি তো, অবশেষে হেরে যায় যত কালিমা, যত ক্লেশ, যত পুরাতন। জিতে যায় ভালোবাসা, নতুন ভোরের আলো, সে যে সত্যিকারের ভালোবাসা। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সাত্যকী বসুর কলমে একটি অলৌকিক প্রেমের গল্প, বিহু। লেখক সাত্যকী বসু জন্ম 1998 সালের 10ই জুলাই বর্ধমান জেলার জৌগ্রামে। পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা। বর্তমানে পূর্ণ সময়ের লেখক ও একটি প্রকাশনী সংস্থার কর্ণধার। তাঁর সৃষ্ট কান্তি জ্যোতিষী চরিত্রটি বর্তমানে বেশ জনপ্রিয়। তার একক কাব্যগ্রন্থ সুচেতনা পাঠন মহলে বেশ সমাদৃত। আজকের গল্প পাঠে ছিল ব্রতদীপ, দেবাশিস সেনগুপ্ত, মৌপিয়া, রিমঝিম, অরূপ, নাইল, পিনাকি, সমীরণ, পার্থপ্রতিম। গল্পের সূত্রধর আমি, ভয়েসম্যান আসঞ্জন। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিল কণ্ঠ, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। পর্বটি পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। তবে আজ আসি, আবার কোনো একদিন নতুন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।